এবার ফাইনালি সর্বশেষ অ্যাকশনের প্ল্যান নিয়েছে আওয়ামী লীগ। এবার দিল্লিতে নেতাদের সাথে শেখ হাসিনা 4 ঘন্টা ব্যাপী বৈঠক। সেই বৈঠক থেকেই দেওয়া হয়েছে নতুন কর্মসূচির ঘোষণা। এবার মহা আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা। আগামী 2 দিনের মধ্যেই একই ভয়ানক প্ল্যান। দর্শক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী লীগ 5 জন নেতার কাঁধে ভর করে সামনের দিন অতিবাহিত করতে চাচ্ছে কিংবা সামনে এগোতে চাচ্ছে। কারা সেই 5 নেতা, যে 5 নেতার কাঁধে ভর করে আওয়ামী লীগ এগোতে চাচ্ছে? এবং এখানে ইন্ট্রোতে শুধু বলে রাখি, সেই 5 নেতার 5 জনই বাংলাদেশে অবস্থান করছেন। বড় কোনো নেতার উপস্থিতি ছাড়াই, বিশাল কোনো সমাবেশ না করেই আওয়ামী লীগ তার রাজনৈতিক উপস্থিতি সবচেয়ে বড় বার্তাটি দিয়ে দিল। এত সংকটের মধ্যেও কিভাবে সফল হলো আওয়ামী লীগ? আওয়ামী লীগ এই যে এখন তারা নিষিদ্ধ, এটাকে তারা খুব এনজয় করছে, ভীষণ রকমভাবে এনজয় করছে, এবং এটা সব দিক থেকে তাদের জন্য একটা লাভজনক। এ কারণে তারা নির্বিবাদে নিশ্চিন্তে যে কাজগুলো তারা করতে পারছে, এবং এই কাজের খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে, ভীষণ রকম বিএনপিকে দিতে হবে, জামাতকেও দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলকে দিতে হবে, এবং রাজনৈতিক অঙ্গনকে দিতে হবে। দিস ইজ ওয়ান। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখেই কিছুটা আন্দাজ করতে পারছেন যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। এই যে 23শে জুন তো 2025 সনেও গেছে, আমরা কি টকশো করেছি, কথা বলেছি? 23শে জুন তো, হ্যাঁ, আমরা এটা নিয়ে কোনো কথাই বলিনি, কোনো কথা বলিনি। এখন 23শে জুন 25 সালে কথা বললাম না, 26 সনে এসে আমরা 23শে জুন নিয়ে কথা বলছি কেন? যখনই কথা বলছি, ইট মিনস দিস ডেট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ভ্যালু। এই যে ভ্যালুটা তার আছে, এটাই তাদের প্রাথমিক বিজয়। ওই দিন কিছু হলে সেটা হবে বোনাস, কিন্তু যা ঘটার তা আলটিমেটলি ঘটে গেছে। আপনার কি মনে হয় যেভাবে চলছে, অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ অবস্থা আছে এবং সরকারের মধ্যে সম্ভবত উপর থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা স্বস্তি হয়তো আছে, ঠিক আছে, আওয়ামী লীগ নিয়ে যা আছে তাই দিয়ে আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ আসলে আবার কোন ঝামেলা হবে, রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে। যদি এরকম না হতো তাহলে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার যে বিষয়টি নির্বাহী আদেশের মাধ্যমে হয়েছিল সেটি আইনে পরিণত হতো না। এই কারণে সম্ভবত হয়েছে, অথবা আরেক গ্রুপ বলে বা কেউ কেউ বলে যেটি আসলে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি আদালত খারে দিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ থেকে কেউ একজন রিড করবে, হয়তো বৈধ হয়ে আসতে পারে, নানান ধরনের মতভেদ আছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে এতে করে কি সরকার খুব লাভবান হচ্ছে সেই রাজনৈতিক শূন্যতার সৃষ্টির মধ্য দিয়ে বা আওয়ামী লীগ মতের দলকে একেবারে কোণঠাসা করার মধ্য দিয়ে? প্রথমত এই কাজটি সরকার বুঝে করেনি, মানে যে কারণেই করুক, কোর্টে দেখ আমরা যত কিছুই করি না কেন, কাজটা খুবই অন্যায় হয়েছে, এবং এই কাজের খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে, ভীষণ রকম বিএনপিকে দিতে হবে, জামাতকেও দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলকে দিতে হবে, এবং রাজনৈতিক অঙ্গনকে দিতে হবে। দিস ইজ ওয়ান। দুই নম্বর হলো যে আওয়ামী লীগ এই যে এখন তারা নিষিদ্ধ, এটাকে তারা খুব এনজয় করছে, ভীষণ রকমভাবে এনজয় করছে, এবং এটা সব দিক থেকে তাদের জন্য একটা লাভজনক। এ কারণে তারা নির্বিবাদে নিশ্চিন্তে যে কাজগুলো তারা করতে পারছে। অন্য সময় যদি হতো, এখন যদি নিষিদ্ধ না হতো, তাহলে তাদেরকে বলা হতো গুপ্ত দল, পালিয়ে থাকা দল, মানে জামাতের মতো। যেমন আওয়ামী লীগ পলিটিক্যালি জামাতকে যেভাবে একটা বিপদে ফেলে দিয়েছিল, তারা আইনগতভাবে বদ্ধ প্রেশার ক্রিয়েট করে তাদেরকে যাকে বলে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল। এই জন্য তাকে বলা হতো গুপ্ত দল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেই গুপ্ত দলটা আপনি বলতে পারবেন না, বিকজ আওয়ামী লীগ এখন আপনার নিষিদ্ধ করেছে, এখন নিষিদ্ধ আওয়ামী লীগ। তো নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে যে কাজগুলো তারা খুব অনায়াসে করতে পারছে, এবং আগামীতে যারা করতে পারবে, তাতে করে তাদের ফিরে আসার যে পথ, এটা প্রশস্ত তারা নিজেরাই তৈরি করতে পারবে। এবং কোনো অবস্থাতে সরকারের পক্ষে এটা এখন যেভাবে তারা নিষিদ্ধ করেছে, এই সরকার মানে এখন এটা যদি তারা আদালতে তুলতে যায়, যেভাবেই হোক না কেন, এটা সরকারের জন্য অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ফলে সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল সাখের করা, মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যি মতো রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। এর কারণ হলো বাহিনীগুলোর কতগুলো নর্মালি প্রত্যেকটা বাহিনীর কতগুলো যাকে বলা একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, শত শত বছর ধরে এরা এই ঐতিহ্য লালন করে। আপনি যদি ধরেন বাংলাদেশের আর্মির মধ্যে যারা অফিসার, তাদের মধ্যে টিল নাও জিয়াউর রহমানের প্রতি প্রচণ্ড একটা দুর্বলতা আছে,
সে অনেকগুলো কু মোকাবেলা করেছে, অনেক অফিসারকে ফাঁসিতে চড়িয়েছে, ডাজ নট ম্যাটার, কিন্তু তার প্রতি এটা মমত্ববোধ আছে। আবার অন্যদিকে যারা সাধারণ সিপাহী যারা আছেন, সোলজার যারা আছেন, তারা কিন্তু মারাত্মকভাবে এরশাদের ভক্ত। ফলে আপনি ক্যান্টনমেন্টের এলাকাতে প্রত্যেকটা সিপাহী জাতীয় পার্টি এবং এরশাদের যারা লোকজন আছে তাদেরকে মনে প্রাণে ভালোবাসে। এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। তদ্রুপ বিএনপির সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে পুলিশের যে সম্পর্কটা, মানে আওয়ামী লীগ সরকারটা আসলে একটা পুলিশ বান্ধব সরকার, প্রচন্ড একটা পুলিশ বান্ধব সরকার। সেটা বঙ্গবন্ধুর জামানাতে তিনি যেমন প্রোটোকল নেন, পুলিশের উপর নির্ভর করেছেন, আর শেখ হাসিনা তো পুলিশকে পারলে তো পুলিশের হাতে সবকিছু ছেড়ে দেন। ফলে এটা পুলিশ অনুভব করে। ফলে সেই অনুভবের জায়গা থেকে যেটাকে বলা অ্যাট্রোসিটি যেটা বলা হয়, এটা নিষ্ঠুরতা কখনো পুলিশ দেখাবে না। তারা মামলা করবে, গ্রেপ্তার করবে, হামলা করবে, যা কিছু করবে সেটা হলো ওই এলাকার যে পলিটিক্যাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কমপ্লাই করার জন্য, তার চাকরি বাঁচানোর জন্য। কিন্তু নিজের স্বপ্রণীতিতে আওয়ামী লীগ জামানাতে পুলিশ যে কাজ করেছে, এরশাদ জামানাতে পুলিশ যে কাজগুলো করেছে, কিংবা 2001 থেকে 2006 পর্যন্ত পুলিশ যে কাজগুলো করেছে, আওয়ামী লীগের উপর যে দমন পীড়ন করেছে, কিংবা 2009 থেকে আওয়ামী লীগের পক্ষে বিএনপির উপর, জামাতের উপর পুলিশ যে মারধর করেছে, নিজেরা স্বপ্রণোদিত একটা নাটক তৈরি করার কাজগুলো করেছে, ওই কাজগুলো আওয়ামী লীগের সাথে পুলিশ করবে না। এটা একটা সাইকোলজিক্যাল, মানে মানে একেবারে কট্টর বিএনপি পন্থী যে সমস্ত লোক রয়েছে, জামাতপন্থী রয়েছে, তারাও তাদের ফোর্সকে দিয়ে এরকম অ্যাট্রোসিটি করাতে পারবে না। আগামী 20-25 বছরের মধ্যে তারা করাতে পারবে না। এটা হলো, আপনি যদি মনোবিজ্ঞান পড়েন এবং আমাদের বাহিনীগুলো নয়, সারা দুনিয়ার যে বাহিনীগুলো, আপনি দেখবেন যে এখনো আপনি মনে করেন যে জার্মান আর্মির মধ্যে যে তুমি ভোটাভুটি করেন, হিটলার নাম্বার 1, মানে হিটলারকে তারা এখনো ভালোবাসে। এই যে দেখেন এখন যে জর্জিয়া মেলোনি, ইটালির প্রাইম মিনিস্টার, আপনি জানেন হুইসি, যে আমরা যাকে ফ্যাসিস্ট বলি, মুসুলিনি, সেই মুসুলিনির যে দল, তার যে আদর্শ, সেই আদর্শের উপর ভিত্তি করে এই জর্জিয়া মেলোনি এখন এখানে প্রধানমন্ত্রী, ইটালির সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, ইউরোপ কাঁপিয়ে দিচ্ছে। ফলে আপনি চিন্তা করুন যে আপনি যখন হোয়েন ইউ ডু সামথিং ফর দ্য পাবলিক, এই বাংলাদেশে বহু মানুষ রয়েছে যারা আওয়ামী লীগ দ্বারা উপকৃত, শেখ হাসিনা দ্বারা পার্সোনাল উপকৃত। যারা ক্ষতি হয়েছে তারা তো শেখ হাসিনাকে গালাগালি করবেই। এখন বিএনপির অনেক লোক ক্ষতিগ্রস্ত, তারা গালাগালি করবে, কিন্তু যে মানুষগুলো উপকার পেয়েছে তারা কি করবে? তারা শেখ হাসিনাকে চাইবে, আর যদি শেখ হাসিনা না পায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ শেখ হাসিনাকে এনে দাও। তারা মানে কান্নাকাটি করবে, আফা কবে আসবে, ইত্যাদি ইত্যাদি হবে। এর বাড়িতে হবে না। এখন আপনাকে শেখ হাসিনা ধরেন আপনার মেয়েটাকে স্কুলে পড়িয়ে যাচ্ছে, আমি মানে বলবো যে পূর্ণিমা, মানে আমি একদিন যখন সংসদ সদস্য, হঠাৎ করে বিটিভিতে গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, ফর্সা বাচ্চা মেয়ে, তো সবাই তাকে খুব তোয়াস্তবেশ করছে। তা আমি খুব অবাক হয়ে গেলাম যে মেয়েটা পোশাক আশাকে অত উদ্গীপ না, কিন্তু সবাই তাকে খুব তোয়াস্তবেশ করছে। ওরা মেয়েটাই আমার কাছে আসলো, এসে বললো যে স্যার আমার নাম পূর্ণিমা। তাই আমি বুঝে গেলাম যে ওই যে ধর্ষিতা পূর্ণিমা। তো সে বললো যে এরকম হ্যাঁ ধর্ষিতা পূর্ণিমা। তো এই ধর্ষিতা পূর্ণিমাকে সে সে ই করে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করে সেটা হলো প্রতি সপ্তাহে একদিন গণভবনে তাকে নিয়ে নিজের হাতে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। ওই তাকে চাকরি দিচ্ছে, সরকারি চাকরি দিচ্ছে। তারপর শেষে তাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছে, এবং মানে যতদিন উনি ক্ষমতায় ছিলেন, এই পুরো 17 বছর থেকে, মানে যেদিন থেকে পূর্ণিমার ঘটনা ঘটছে সেই দিন থেকে ক্ষমতা পর্যন্ত প্রত্যেকটা সপ্তাহে পার উইক সে গণভবনের সম্মানিত গেস্ট হিসেবে গেছে এবং প্রধানমন্ত্রী নিজের হাতে তাকে খাইয়ে দিয়েছিল। পূর্ণিমা নিজের মুখের কথা। এখন বলেন তো, এই পূর্ণিমাকে আপনি মেরে না ফেলা পর্যন্ত সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে? কখনো বলবে না। এই যে বেনজির এত খারাপ বলে সব মানুষ, এখন বেনজিরের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। আপনি হারুনকে যত খারাপ বলেন না কেন, হারুনের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। মেজর জিয়াউল হাসানকে আপনি যত খারাপ বলেন, খারাপ লোক খারাপ বলুক, কিন্তু তার দ্বারা যারা উপকৃত হয়েছে তারা তো তার জন্য দোয়া করবে। তা আওয়ামী লীগ 17 বছর, হ্যাঁ আওয়ামী লীগ 17 বছর থেকে শুধু তো খারাপ কাজ করেনি, এই যে ভালো কাজগুলো যেগুলো করেছে, এখন এই আওয়ামী লীগের বিপদের সময় এই জিনিসগুলো রসায়ন হচ্ছে। এই রসায়নগুলোই জামাত, এনসিপি এবং বিএনপি, এগুলো তাদেরকে পলিটিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি ইতিহাসের এক অদ্ভুত সমীকরণ দেখল বাংলাদেশ। বর্তমান বিএনপি সরকার এবং তাদের সমমনা দলগুলো বারবার বলছে আওয়ামী লীগ নেই, কিন্তু সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকারের যে তৎপরতা দেখা গেল তা নজিরবিহীন। 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন, হাজার হাজার পুলিশ ও বিজেপি সদস্যদের রাজপথে নামানো হলো। এই সব কিছুই আসলে কিসের ইঙ্গিত দেয়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ দৃশ্যত বড় কোনো মহাসমাবেশের ডাক না দিলেও তাদের অস্তিত্বের আশঙ্কায় বিএনপি সরকার ও জামাত এনসিপির মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। যখন একটি দলকে ঠেকাতে পুরো রাষ্ট্রযন্ত্র এবং সমমনা সব রাজনৈতিক দলকে মাঠে নামতে হয়, তখন জনমনে খুব সাধারণ একটি বার্তা পৌঁছায়। বার্তাটি হলো মাঠে এখন বিএনপি জামায়াতের একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী এই আওয়ামী লীগই। আর এই বার্তাটি প্রতিষ্ঠা করতে পারাটাই ছিল আওয়ামী লীগের প্রথম এবং সবচেয়ে বড় কৌশলগত সফলতা। কিন্তু এত কঠোর নিরাপত্তা এবং বাধার দেয়াল ভেঙে দেশের বিভিন্ন প্রান্তে কি ঘটল, চলুন নজর দেওয়া যাক মাঠ পর্যায়ের বাস্তবতায়। ঢাকা, গোপালগঞ্জ সহ কিছু এলাকায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন এবং প্রতীকীভাবে দিবসটি পালন করে। কোথাও কোথাও তারা কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। সবচেয়ে বড় চমকটি এসেছে ঝিনাইদহ থেকে।
সেখানে এক আওয়ামী লীগ নেতাকে যখন পুলিশ আটক করতে যায় তখন স্থানীয় নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এই একটি ঘটনায় প্রমাণ করে দলটি তৃণমূল কতটা চাঙ্গা এবং যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। বাংলাদেশের রাজনীতিতে সবসময় বলা হয় আওয়ামী লীগের মূল শক্তি তার তৃণমূল। শীর্ষ নেতৃত্ব যখন কারাগারে এবং আত্মগোপনে থাকে তখনও তৃণমূলের এই শক্তি দলটিকে বাঁচিয়ে রাখে। বড় নেতার উপস্থিতি ছাড়াই স্থানীয়ভাবে এই প্রতিরোধ ও কর্মসূচি সফল করার দলটির জন্য একটি বড় সাংগঠনিক বিজয়। এবার আসা যাক বিএনপি ও জামায়াতের প্রতিক্রিয়া প্রসঙ্গে। আওয়ামী লীগকে রুখতে বিএনপি এবং জামায়াত পাল্টা মিছিল ও সমাবেশ করে, কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ যেখানে বড় কোনো প্রকাশ্যে জমায়েতের ডাকি দেয়নি সেখানে এই পাল্টা কর্মসূচির প্রয়োজন কেন পড়ল? এখানেই লুকিয়ে আছে আতঙ্ক ও ভয়। আওয়ামী লীগের তৃণমূলের নিঃশব্দ উপস্থিতি বিএনপি জামাত জোটকে এক ধরনের চাপে ফেলেছে। তারা ভয় পাচ্ছে যদি মাঠে সামান্যতম শূন্যস্থান তৈরি হয় তবে আওয়ামী লীগ সেই সুযোগটি লুফে নেবে। এই আশঙ্কার কারণে তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে বাধ্য হয়েছে। কোনো বড় ধরনের সমাবেশ না করেও প্রতিপক্ষকে রাজপথে নামতে বাধ্য করাই আওয়ামী লীগের বড় সাফল্য। এই পুরো পরিস্থিতির মাঝেও একটি স্পষ্ট কণ্ঠস্বর বারবার ফিরে আসছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া এক বার্তায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গেই থাকবে। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে। শেখ হাসিনার এই বক্তব্যকে অনেকেই কেবল রাজনৈতিক কথার কথা মনে করেছিলেন, কিন্তু 23শে জুনের পর এই বক্তব্যের রাজনৈতিক ওজন অনেকটাই বেড়ে গেছে। বর্তমান বিএনপি সরকার কিংবা জামাত এনসিপি জোট যতই দাবি করুক যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, বাস্তবতা বলছে দলটিকে পুরোপুরি শেষ করা এতটা সহজ নয়। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে জোর করে বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চিরতরে মুছে ফেলা যায়নি। আওয়ামী লীগ অতীতেও সামরিক শাসনের মুখোমুখি হয়েছে, শীর্ষ নেতাদের হারিয়েছে, কিন্তু বারবার ফিরে এসেছে এই তৃণমূলের ওপরই ভর করে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘটনা সেই ঐতিহাসিক সত্যকে আবারও সামনে এনে দাঁড় করালো। তাহলে শেষ পর্যন্ত সমীকরণটি কি দাঁড়ালো? আওয়ামী লীগ কি সফল হলো? রাজনৈতিক কৌশলের দিক থেকে আওয়ামী লীগ সফল। বলছিলাম আওয়ামী লীগ 5 নেতার কাঁধে ভর দিয়ে সামনের দিন এগোতে চাইছে এবং সামনের পথটা পাড়ি দিতে চাইছে। এই 5 নেতার কাঁধে ভর দিয়ে এরকম একটা গোয়েন্দা প্রতিবেদন তৈরি হয়েছে। সেই গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আগামী সময় এই রিপোর্টটা তৈরি করেছে। যে রিপোর্টের শিরোনাম হচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন, পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা প্রতিবেদন, 5 নেতাই ভর করে ফেরার চেষ্টা নিষিদ্ধ আওয়ামী লীগের। শব্দটা নিষিদ্ধ আওয়ামী লীগ হওয়ার কথা নয়, শব্দটা হওয়ার কথা কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, ছাত্রলীগ নিষিদ্ধ দল। যাই হোক, শব্দগত ভুল একটা পত্রিকার হতে পারে, কিন্তু এত বড় ঢাকঢোল পিটিয়ে আসা একটা জাতীয় দৈনিকের এরকম ভুল না হলেই ভালো হয়। এই রিপোর্টে গোয়েন্দা প্রতিবেদনের বেলায় বলা হচ্ছে যে মে মাস থেকেই একটা পর্যায়ক্রমে একটা প্রস্তুতি ছিল আওয়ামী লীগের। বিভিন্ন দিনকে কেন্দ্র করে তারা ফেরার চেষ্টা করেছে, ফেরার বিভিন্ন ধরনের বড় কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছে। যেমন জুনের প্রথম দিকে ছিল, জুনের প্রথম দিক হচ্ছে 11ই জুনকে তারা টার্গেট করেছিল, যেদিন শেখ হাসিনার কারামুক্তি দিবস, সেই কারামুক্তি দিবসকে তারা টার্গেট করেছিল। কারামুক্তি দিবসকে টার্গেট করার পর তারা মূলত 23 জুন এই দিবসটাকে টার্গেট করেছিল। তার আগে 7 জুন 6 দফা দিবস এই দিনকে টার্গেট করেছিল এবং গোয়েন্দা প্রতিবেদনে এই দিনগুলো উঠে এসেছে। এবং সেই প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র যে 7 জুন 11ই জুন এই তারিখগুলোতে তারা সফল না হলেও পরবর্তী টার্গেট তাদের 23 জুন ছিল। এবং এই শোডাউন কর্মসূচি, এই ব্যাপারগুলোর মধ্য দিয়ে তারা এগোতে থাকবে এবং এগোতে এগোতে যেটা হবে সেটা হচ্ছে যে এই সীমান্ত দিয়ে, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ওই পারে থাকা নেতারা ক্রমেই ফিরতে থাকবেন। ফিরে এসে তারা কৌশলে সারেন্ডার করবেন, সারেন্ডার করে কিছুদিন জেলে থাকবেন। জেলে থাকার পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারা বাইরে এসে রাজনীতিতে সক্রিয় হবেন। মূলত যে 5 জন নেতাকে টার্গেট করে বলা হচ্ছে যে 5 নেতাকে অবলম্বন করে আওয়ামী লীগ এগোতে চাইছে এবং সেই 5 নেতার উপরে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সেই 5 নেতার 2 জন সদ্য কারামুক্ত হওয়া নেত্রী, এই 2 জন নেত্রী, বাকি 3 জন নেতা। বাকি 3 জনের মধ্যে একজন আবার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা, যার আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই, হয়তো মানসিক যোগাযোগ রয়েছে, হয়তো তিনি বঙ্গবন্ধু পাগল, এই কারণেই সেই যোগাযোগটা রয়েছে। এত ধোঁয়াশা না রেখে চলুন নামগুলো নিয়ে আলোচনা করি। 5 জনের তালিকায় প্রথম যে নামটা রয়েছে তাকে নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। গ্রেপ্তারের পরে সাথে সাথেই তাকে সব মামলায় জামিন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি সাবির হোসেন চৌধুরী। সাবির হোসেন চৌধুরীকে 1 নম্বরে রাখা হয়েছে। 2 নম্বরে যাকে রাখা হয়েছে তিনি, যার সঙ্গে আওয়ামী লীগের এখন সম্পর্ক নেই, তিনি আব্দুল লতিফ সিদ্দিকী।
কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী, যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, কিন্তু ওই ধর্মীয় বিষয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার চক্ষুশূল হয়েছিলেন, ধর্মীয় গোষ্ঠীর চক্ষুশূল হয়েছিলেন এবং তিনি মন্ত্রিত্ব হারিয়েছিলেন। পরবর্তীতে তাকে আমরা দেখেছি যে জেলে যেতে হয়েছে, তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই লতিফ সিদ্দিকী গোয়েন্দা রিপোর্টের 2 নম্বরে রয়েছেন। এরপরে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি, যে নামটা এর আগেও আলোচিত হয়েছে। এই 3 জনের সঙ্গে যে 2 জনের কথা বললাম, যে সদ্য কারামুক্ত হওয়া, মানে 2 জন কারামুক্ত হওয়া 2 জন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং সাবেক নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি, এই 5 জনের কথা উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে এবং বলা হচ্ছে যে এই 5 জনের উপরে নজরদারি চালানো হচ্ছে। বলা হয়েছে এসব নেতার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন। কারণ হিসেবে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, FM রহমতুল্লাহ এবং তোফায়েল আহমেদের জানাজা ঘিরেও বেশ লোকসমাগম দেখা গেছে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরির সুযোগও সৃষ্টি হয়েছে। এর বাইরে দায় মুক্তি শিরোনামে অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে পর্বভিত্তিক যোগাযোগের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় করার জন্য তাদের উজ্জীবিত করছেন। অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগ নেতাদের অপতথ্য ছড়ানো সংক্রান্ত সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি বাড়ানো সহ বিটিআরসির মাধ্যমে অপতথ্য দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে এই গোপন প্রতিবেদনে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকেই সাংগঠনিক যোগাযোগ বজায় রেখে চলেছেন। দেশের আরও অনেক এলাকায় এই ধরনের তৎপরতার তথ্য পাওয়া গেছে। এই ঘটনাগুলো তারা বলছে। সব মিলিয়ে গোয়েন্দা প্রতিবেদনে 23শে জুনের এই প্রাক্কালে এসে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রাক্কালে এসে গোয়েন্দা প্রতিবেদন, যে গোয়েন্দা প্রতিবেদনের ব্যাপারটা আমরা বেশ কিছুদিন আগেই আঁচ পেয়েছিলাম, একটু আপনাদেরকে টাচও দিয়েছিলাম, সেই প্রতিবেদন নিয়েই আগামী সময় বলছে যে সেই গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই এই 5 জন নেতাকে এক ধরনের মানে কি বলবো যে নজরে রাখা হয়েছে, নজরবন্দি করে রাখা হয়েছে এবং তাদের সমস্ত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি আমরা জানি সেলিনা হায়াত আইভির বাড়ির চারপাশে সিসি ক্যামেরাও লাগিয়েছে, পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছে এবং পুলিশ সেই সিসি ক্যামেরায় মনিটরিং করছে যে সেলিনা হায়াত আইভির বাসায় কে আসে, কে যায়, কে কথা বলে, এই ব্যাপারগুলো। তার মানে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখার একটাই কারণ গোয়েন্দা প্রতিবেদন, যে প্রতিবেদনে তারা বলার চেষ্টা করছে আওয়ামী লীগ এই 5 জন নেতার কাঁধে ভর দিয়ে সামনের দিকে এগোতে চাইছে বাংলাদেশে। ঘটনা কি তাই? এই 5 জনের যে কোনো একজনকে কি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব সত্যিই দেওয়া হচ্ছে? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে তিনি মালয়েশিয়া বেজিং যাবার আগে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সাথে একান্ত বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে কি আলোচনা হয়েছে এবং সেই রাষ্ট্রদূতদের অনেকে এই মুহূর্তে কেন দিল্লিতে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চায়নায়, তখন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ভারতে ব্রিক্স কেন্দ্রিক বেশ কিছু বৈঠক চলছে। অজিত দোভালের সাথে চায়নার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, এই 4টি দেশের রাষ্ট্রদূত দিল্লিতে অজিত দোভালের সাথে কি মিটিং করেছেন, এই বিষয়গুলো নিয়েই আজকে প্রশ্ন। কিছু একটা হচ্ছে দিল্লিতে, বিশেষ করে G7 এর মিটিং এর পরে, যেখানে ট্রাম্পকে বলা হয়েছে যে তাকে বিশ্বাস করবার মতো দেশ এবং মানুষের সংখ্যা কমে যাচ্ছে। তো আমরা এইবার দেখছি যে আমেরিকার পক্ষ থেকেই একটা প্রেশার, একটা উদ্যোগ যে ভারতের সাথে তারা মিলেমিশে কাজ করবে এবং এবার তারা বলেছে এবং এখন পর্যন্ত সেটা মিন করছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমেরিকা সেটা সমর্থন করবে এবং ভারত সেই বিষয়গুলো নিয়ে ভাবছে। আপনারা জানেন যে ভারত কোনো কিছুতেই তাড়াহুড়া করে না, তারা কূটনীতিতে T20 ম্যাচ নয়, তারা টেস্ট ম্যাচ খেলতে অভ্যস্ত। এবং যদি বাংলাদেশে দেখে ডক্টর ইউনূসের রেজিমটা কিভাবে তারা 5 বছর থেকে 1.5 বছরে নিয়ে আসলো, জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেখানে জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হলো না, এই সব কিছুর পেছনে কিন্তু ভারতের একটা হাত ছিল, আপনি স্বীকার করেন আর নাই করেন। এই মুহূর্তে দিল্লিতে এই যে বৈঠকগুলো হচ্ছে, আমাদের রাষ্ট্রদূতগুলো গিয়েছেন, তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে এবং এই খবরগুলো জানতে পারবো। এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে ডক্টর জাহেদ যে দিল্লি থেকে ফিরে গিয়েছিলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জাওসওয়াল কথা বলবেন। তিনি অবশেষে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে যাচাই বাছাই শেষে তারা যখন ডক্টর জাহেদকে ভারতে ঢুকবার অনুমতি দিলেন, তখন তিনি নিজের সিদ্ধান্তে চলে গেছেন। তো এই দায়িত্ব ভারতের না। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তিনি একটা টিমের লিড দিয়েছিলেন, তো সেই টিমের বাকি যে 16 জন ছিলেন তারা কিন্তু কেউ ফিরে যায়নি। তারা ওই ইন্ডিয়ান ওশান টিম ওই কনফারেন্সটা ঠিকই পার্টিসিপেট করেছে, ওই কনফারেন্সের ডিক্লারেশনে তারা অংশগ্রহণ করেছে। তাহলে
শুধুমাত্র ডাক্তার জাহেদ নিজে ফিরে গেছে। তো এই দায়িত্ব না ভারত না সরকার নেবে। আমার মনে হয় যে তিনি একটা স্ট্যান্ডবাজি করতে গিয়েছিলেন, কিন্তু স্ট্যান্ডবাজিটা করতে গিয়ে তিনি খুব একটা সফল হননি, বরং তিনি ধরা খেয়েছেন। এই যে অনেকটা এই যে T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে না, পাকিস্তানও হাওয়া দিল, কিন্তু আলটিমেটলি কি হইলো, বাংলাদেশ খেলেনি, ওখানে স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে। এখন তারা ধারণা করছিল বাংলাদেশের হাত পা ধরবে, রিকোয়েস্ট করবে, হেই করবে, বাংলাদেশ তখন ভাব নেবে। তো জাহেদের বিষয়টাও তাই হয়েছে, অনেক কিছুই করতে চেয়েছিল কিন্তু কিছুই হয়নি, সে একা একা ফিরে এসেছে এবং এখন বলছেন যে আবার সুযোগ পেলে তিনি যাবেন। কিন্তু সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি থেকে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।